আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কারো কোনো দরকার হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। আচ্ছা, আজকে হচ্ছে 3 মার্চ এবং মঙ্গলবার। আজকে মার্কেটে কি ঘটলো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে দেখাই আজকে মার্কেট কি হইলো। এখানে দেখেন আজকে 208 পয়েন্ট মাইনাস এবং 885 কোটি ট্রেড হয়েছে। 208 পয়েন্ট, খেয়াল রাখবেন। আচ্ছা, মোটামুটি এগুলো তো আর দেখার কিছু নেই, সবই লাল। এখানে নিচে দেখলেন সবই লাল, বেশিরভাগ কোম্পানি নামছে, আমার মনে হয় না পজিটিভ কোনো কোম্পানি আছে এই 2-4টা বাদে। আর আপনার কি বলবো, এখানে দেখেন সবচেয়ে বেশি গেইনার ফাইন্যান্স ইনস্টিটিউশন কিছু বাড়ছে, বাকি সবচেয়ে বেশি ব্যাংকের শেয়ারগুলোর লেনদেন হয়েছে, ব্যাংক বেশি মাইনাসই খাইছে। আচ্ছা, ঠিক আছে, এখন চলেন বাস্তবতা নিয়ে কথা বলি। দেখেন, এই যে বনের নিজের খেয়ে বনের মুস্তারানো যেটা বলে, সেটা হচ্ছে যে কোনো কারণ ছাড়া আসলে পাবলিক ভিডিওতে, সত্য কথা এসে বলি, পাবলিক ভিডিওতে ডাইরেক্ট দেখেন 28 ফেব্রুয়ারি ডাইরেক্টলি এসে বলছি যে মার্কেট মাইনাস খাওয়ার চান্স খুব বেশি। এবং 28 ফেব্রুয়ারি আপনাদেরকে বলছি, আমার গ্রুপে তো 16 ফেব্রুয়ারি আমি বলে রাখছি যে মার্কেট মাইনাস খাওয়ার চান্স আছে। এগুলো প্রমাণ আপনাদেরকে দেখাইছি, এই ভিডিওতে অলরেডি আছে এবং এরপরে দরকার আবারও দেখাবো। কিন্তু বারবার বলে গেছি যে মার্কেট নামবে, এটা টেকনিক্যালি বলে ফেলছে মার্কেট। বাকি দুনিয়া কি করলো সেটা আলাদা জিনিস। টেকনিক্যালি যখন মার্কেট বলছে তখন মার্কেটের জন্য নিশ্চিত হয়ে যান। আর এরপর একটার পর একটা নিউজ আসবে, সমস্যা আসবে। আর যেহেতু যুদ্ধ লেগে গেছে, মার্কেট আরো নিশ্চিত মার্কেট নামবে এবং মার্কেটে বড় বড় পতন হবে। কিন্তু এগেইন, যখনই যেহেতু আমার সাবস্ক্রাইবারও কম, আমার মানে মানুষ পরিচিতিও কম, আমার বেশি বেশি মানুষ আমার এমন কেউ সাপোর্টও করে না। তো আমি ভিডিও দিলেই আমারে মানুষ ধুম গালাগালি করে, এবং যখনই মানুষকে সতর্ক করে কমেন্ট মানে ভিডিও দিই, মানুষের গালি থাকেই এখানে। এবং মেইনলি কেন এই কথাগুলো বলি, প্রশ্নটা হচ্ছে এখানে। এর কারণ হচ্ছে মার্কেট যখন এখান থেকে মাইনাস হয়, আপনার আমি দেখাই, মার্কেট যখন এখান থেকে মাইনাস হয় তখন আমি, আমার মনে আছে হাতে গোনা কয়েকজনের মধ্যে, অথবা কেউ কি বলছিল আমি এই জায়গায় এসে বলি মার্কেট মাইনাস হবে, এই জায়গায় কিছু কিছু বলি, এই জায়গায় নিশ্চিত বলি যে ঠিক সেম এই প্যাটার্নে মার্কেট নামছে, এই প্যাটার্নে মার্কেট নামছে। এবার এখানে আসার পর আবার বলছিলাম এই প্যাটার্নে মার্কেট নামার চান্স আছে। সত্যি হয়েছিল, ঠিক আছে, যেটা সত্যি সেটা বলছি। এবং আপনারা তখন বলছিলেন যে ভাই আপনি পরের বার পাইলে ডাইরেক্টলি প্লিজ বলিয়েন, লুকায়েন না, গ্রুপে বলেন, ঠিক আছে, আমাদেরকে ইঙ্গিত দিয়ে। যেই কারণেই আমি এখানেও বোঝার পর এই জায়গায় আপনাদের কাছে ডাইরেক্টলি বলে দিচ্ছি যে মার্কেট এই দিনের পর মার্কেট কি হইতে পারে সেটা ডাইরেক্টলি বলে দিচ্ছি। এই দিন, এই সবুজ ক্যান্ডেলের দিন বলছি, যখন মানুষ খুশিতে নাই, তখন আমি ডাইরেক্টলি বলছি। আর আমি বুঝছিলাম এই ক্যান্ডেলের দিন। এবং এই যে আপনার 26 ফেব্রুয়ারির পর 28 ফেব্রুয়ারি, মানে এটা তো 1 মার্চের আগেই জানাই দিচ্ছি মার্কেট কিন্তু বড় পতন হবে। এবং এইখান থেকে যদি আপনি দেখেন তাইলে 5600 থেকে মার্কেট আজকে প্রায় 5320, প্রায় 300 পয়েন্টের পতন কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন দেখেন, যখনই আপনি সত্য কথা বলবেন মার্কেট নামবে, তখন কিছু মানুষ থাকবে আপনার উল্টা। প্রথমে একজন শামসুদ্দিন সরকার প্যানিক পাচ্ছে, আমি নাকি প্যানিক দিতেছি। আমি মানে বুঝলাম না ভাই, মানে আমার এমন কি মানুষ যে আমার কথায় মার্কেট নামবে, মার্কেট নামান মার্কেট নামবে। আমার মাত্র কিছু মানুষ ভিডিও দেখেই আমার কথা, এখানে লাখ লাখ বিনিয়োগকারী আমার কথা যদি শুনতো তাহলে তো আর সবকিছু হয়ে যেত। আচ্ছা, আপনি দেখেন এখানে তুমি কি পেয়ার বাবা, এটা উনি কমেডি মারতেছে। আরেকজন শামীম মাহমুদ, ভাই আপনি এত মিথ্যা তথ্য দেন কেন, কই মিথ্যা দিলাম আপনি, বললাম বুঝলাম না। আকাফ বিডি, উনি রাবিশ, মানে কোনটা ভুল আমি জানলাম না। আচ্ছা, এখানে লিখছেন কি, নাসিম পারভেজ কি লিখছেন দেখেন, ইউ উইল সেল, আই উইল বাই। মানে ভাই আপনি একজন সেরা মানুষ, আপনি একজন হাতেম তাই, আপনি আগামী নেক্সট সালমান এফ রহমান। আপনার হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের কারণেই আমরা বেঁচে আছি। বিনিয়োগ মানে আমরা তো সেল দিতে পারছি আপনার কারণে, কারণ আমরা সেল দিয়ে আপনি বাই দিচ্ছেন। উনি বলছেন আমি, আপনারা সেল দেন আমি কিনবো। উনি বলছেন ইউ উইল সেল, আই উইল বাই। আমি নাসিম পারভেজ বাইরে ডাইরেক্টলি বলতে চাই, ভাই আপনি একজন সেরা মানুষ, আপনি একজন হাতেম তাই, আপনার মতো বড় বড় বিনিয়োগকারী থাকাই আমরা গরিব মানুষরা বেঁচে আছি। আমরা আসলে এই যে সেল দিলাম, সেল দিতেই পারতাম না, আসলে বাইরেই ছিল না, কিন্তু আপনি আসলে ছিলেন বলে আপনি টানা কিনছেন। আমরা সেল দিছি, আপনি কিনছেন। থ্যাংক ইউ ভাই, আপনি আরো কিনেন। এরকম আমরা যখনই পারবো সেল দেবো, আপনি প্লিজ কিনিয়েন। এবং যখন আপনার কিনা শেষ হবে তখন একটু প্লিজ জানেন, আমরা আবার মার্কেটে ঢুকবো। আপনি আছেন বলেই আমরা মার্কেটে শান্তিতে মানে চলতে পারতেছি। থ্যাংক ইউ, কিনেন, আরো কিনেন। আচ্ছা, এরপর দেখেন এই তো আরেকজন, এই ফারিয়া জামান, নিয়মিত কমেডি মানে নাম্বার 1 অ্যানালিস্ট বলে। আচ্ছা যাক, ঠিক আছে, তবুও আমি ধরলাম প্রশংসা। আচ্ছা দেখেন, এখানে অনেকে ভালো কথা বলছেন, থ্যাংক ইউ। দেখেন এই একজন ইস্কান্দার সাইড, এত বুদ্ধি কোথা পাই, মানে এগেইন নেগেটিভ বললি। আরেকজন সিলেটে আহত, চট্টগ্রামে নিহত। উনি যেটা বুঝাইতে চাইছেন সেটা হচ্ছে ভাই ইরানি যুদ্ধ, আমাদের সমস্যা কি? যে এখানে আহত হইলো, এখানে নিহত হয়ে যায়, ইরানে যুদ্ধ হয়েছে, আমাদের সমস্যা কি? আরে ভাই রে ভাই,
আপনারা কি ক্লাস 1-2 পড়েন? মানে ক্লাস 1-2 না, আমার মনে হয় কেজি 1 বা নার্সারি এতটুকু পড়ছেন, এর বেশি তো মনে পড়েন নাই। মানে ক্লাস 1-2 একটা বাচ্চা ইজিলি বুঝবে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগে, ইরানে যুদ্ধ হয়, সৌদিতে যুদ্ধ হয়, কাতারে যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশে এফেক্টটা কি পড়বে কি মনে হয়? ডাইরেক্টলি পড়ার কথা না, কিন্তু ইনডাইরেক্টলি এফেক্ট পড়বেই। ডাইরেক্টলিও পড়বে, ইনডাইরেক্টলি তো এফেক্ট পড়বেই। আপনার যদি এই প্রত্যেকটা দেশে তেল আছে, তেলের খনি, তেলের জিনিস যদি বন্ধ হয়ে যায়, তাহলে তেলের দাম বাড়বে, আর তেলের দাম বাড়লে বাংলাদেশে এভরিথিং এর দাম বাড়বে, দুনিয়ার সবকিছুর দাম বাড়বে। আর দুনিয়ার সবকিছুর দাম বাড়লে বাংলাদেশের সবকিছুর দাম বাড়বে। আমার মনে আছে ইউক্রেন যুদ্ধের সময়, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় বাজারে শাক কিনতে গেছিলাম, সেটার দামও বাড়ছিল। এবং যখন জিজ্ঞাসা করছি ভাই যুদ্ধ লাগছে, শাকের দাম কেন বাড়লো, তখন ভাই কিছু বলতে পারে না, বলে ভাই যুদ্ধ লাগছে এগুলো তো। আমি বললাম ভাই শাক তো আর বিদেশ থেকে আমদানি করে না, তেলের দাম কেন বাড়লো? তো আলটিমেটলি ওরও দোষ না আসলে, বাকি জিনিসের দাম বাড়লে তারও তো দাম বাড়ায় ব্যস্ত, সে বাঁচবে কেমনে? তো এই ছাগলামি কথা ভাই বলে প্লিজ এগুলো বলিয়েন না যে ওদের যুদ্ধ আমাদের সমস্যা কি। এগুলো ইমোশনাল চিন্তা ভাবনা থেকে বের হন, মাথা খাটান, ব্রেইন তো আল্লাহ দিয়েছেন, সেটা খাটান, নইলে সেটা বেচে ফেলেন, বেচে তোরা টাকা ইনকাম করেন। কিন্তু এই ছাগলের মতো কথা বলিয়েন না যে ওদের যুদ্ধ আমাদের সমস্যা কি। আপনি দেখেন, আপনার আমি দেখাই লজিকের কথা, আমি লজিকের বাইরে কথা বলবো না। লজিকে দেখেন, জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি। দেখেন ওরা মানে তেলের বিভিন্ন খনিতে হামলা করছে, এতে কি তেলের দাম বাড়বে না? আপনি এখানে দেখেন, প্রধান তেল শোধনাগার ইরানের হামলার কারণে নতুন সমস্যা হয়েছে। এখন এখানে তেলের, আচ্ছা এটা দেখেন, এই যে ড্রোন হামলা, সৌদি তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে গতকাল। একটি ড্রোন হামলার পর সৌদি আরব তাদের বৃহত্তম তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে। এই আর্টিকেলটা পুরোটা পড়বেন, পুরোটা পড়বেন, যেটা 5.5 লাখ ব্যারেল সেটা সৌদি বন্ধ করে দিয়েছে। আচ্ছা, গতকাল সোমবার কয়েকটি হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে গ্যাস ও তেল শোধনাগার বন্ধ করা হয়েছে। এগুলো পড়িয়েন, এগুলো দেখেন, একটু খুঁজ খবর নেন, মাথা খাটান। দুনিয়া তো কোন দিকে যায় জানেন না, সারাদিন এক জায়গায় বসে আছেন, ভাবছেন এইটাই দুনিয়া, এইটাই আপনার দুনিয়া বানায় বসে আছেন। একটু বাইরে যান, দেখেন দুনিয়া কোন দিকে, তাহলে সবকিছু জানতে পারবেন। আচ্ছা দেখেন, এই যে কাতারও তাদের প্রাকৃতিক গ্যাসের এলএনজি উৎপাদন বন্ধ করছে। আচ্ছা এগুলো পাইলেন। আপনার কুয়েতের আমদানি ভূপাতিত করা হয়েছে, এবং যে কারণে দেখেন পাল্টাপাল্টি হামলায় এই সেই, এরপর কি উৎপাদন বন্ধ হয়েছে। আর দেন ইসরায়েলের কয়টা গ্যাস কারখানা বন্ধ হয়েছে, মানে প্রতি জায়গায়। কাতারের দোহা ও সংযুক্ত আরব আমিরাতেরও বিস্ফোরণ শব্দ শোনা গেছে। দেখেন প্রতি জায়গায় আপনার। আচ্ছা, আর এরপর কি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের একটি এই হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যায়, বাজারে ইতিমধ্যে প্রভাব শুরু হয়েছে। মানে হরমুজ প্রণালীও আপাতত বন্ধ, হরমুজ প্রণালীতে জাহাজ সীমিত করা হয়েছে। মানে দেখেন প্রত্যেক জায়গায় একদিনের ব্যবধানে তেলের দাম 13% বেড়ে প্রতি ব্যারেল $82 উঠছে, যা 2025 সালের জানুয়ারি মাসের পর থেকে সর্বোচ্চ। 2025-এর জানুয়ারির পর এখন 2026 এই এক বছর সর্বোচ্চ দাম। তো এগুলো বেসিক কমন সেন্স খাটাইলে, বেসিক জিনিস জানলে এমনি বুঝবেন কেন আপনার মানে শেয়ার মার্কেটে বাসটা খাবেন। বড় বিনিয়োগকারী সব বের হয়ে গেছে, সব বের হয়ে গেছে, আপনি ঢুকতেছেন এখন, সব বড় বিনিয়োগ বার হয়ে গেছে, আপনি বলছেন কেন ওদের আমাদের সমস্যা। এইগুলা দেখবেন, এখানে দেখেন, আচ্ছা এখানে যুদ্ধের কারণে নামছে। আচ্ছা দেখেন, কাতার, আমিরাত, বাহরাইন কি যুদ্ধ জড়িয়ে পড়বে? এই দেশগুলো যদি যুদ্ধে জড়ায়, বা যুদ্ধে না জড়াইলেও এদের যে দেশে যে আপনার জ্বালানি এলাকায় বম করতেছে বা বিভিন্ন জায়গায় মারতেছে, আপনার এগেইন সবগুলা তেল নির্ভর, তেল সোনা। তো এই জিনিসগুলো যদি বন্ধ হয়ে যায়, দাম তো বাড়বে। আচ্ছা দেখেন, দুবাইয়ের মতো জায়গায় ধনী মানুষরা ভাগতেছে দুবাই ছেড়ে। যেখানে এর কারণ কি, যেখানে দুবাই সবচেয়ে সেফ, এবং দুবাই মানে সব ধনী ধনী মানুষ দুবাইতে থাকে। এর আগে কখনো কিন্তু মানে দুবাই ছাড়ে নাই, কিন্তু এবার ছাড়তেছে। এবার ইরান সিরিয়াস। তো এই জিনিসগুলা যদি আপনি দেখেন, আপনি জানেন এই কমেন্ট করার উচিত না, আপনার মাথা খাটানো উচিত যে মার্কেট নামবে। বরং আমি যখন বলছি আমার অ্যানালিস্টটা পড়েন, জানেন আমি তো ইলজিক্যাল কথা বলতেছি না, আমি তো মুখস্থ এসে বলি বাজার নামবে 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 নামবে। আমি তো স্টক অ্যানালিস্ট বিডির মতো ছাগলামি কথা বলতেছি না। স্টক অ্যানালিস্ট বিডি ছাগলের মতো যা ইচ্ছা তাই বলে, একটা দালাল বাটপা একটা মানুষ যা ইচ্ছা তাই বলে, কিন্তু আমি তো ওরকম করতেছি না। আমি ডাইরেক্টলি আপনারে যুক্তি সহ বুঝাইতেছি, আপনি সেই যুক্তি দেখে চিন্তা ভাবনা করে আনসার দিবেন। আপনি যদি আমার শত্রু পাবেন তাহলে কেমন হবে? আমি আপনার সবচেয়ে বড় বন্ধু, আমি যদি আমার যদি আপনি শত্রু বানায় ফেলেন, তাহলে এত আপনার কোনো লাভ নাই। আপনি নিজে চিন্তা করে দেখেন। এখানে দেখেন আপনার ব্যাক্স ফার্মা গত 15 ফেব্রুয়ারি বলা ছিল, এটা আগে কেনা হয়েছিল। তো 15 ফেব্রুয়ারি আমি টার্গেট দিয়ে দিয়েছিলাম যে 135 প্লাস মাইনাস প্রথম টার্গেট। আর যদি এটা ক্রস করতে পারে সময় নিয়ে, যেটা অনেক পরে 150 যেতে পারে, 135 প্লাস মাইনাসের দিকে সেল দিবেন। তো দেখেন মোটামুটি গত আপনার 15 ফেব্রুয়ারিতে বলা, এরপর মোটামুটি আপনার এই যে 26 ফেব্রুয়ারির দিকে এই 2-3 দিনে সে, এবং 1 মার্চ 2 মার্চ 2 দিনই 135-32 টাচ করে আসছে। সো মার্কেট যখন লাল হওয়ার চান্স, এই জায়গায় সেল গেছে, সেল দিতে পারলে ভালো প্রফিট গেছে, আমরাও সেল দিছি। এটা টার্গেট অনুযায়ী সেল দিয়ে অনেকে প্রফিট নিয়েছেন। 135 বলা, 135 যে একবারে টার্গেট প্লাস মাইনাস বলার মানেই হচ্ছে 2-3 টাকা প্লাস মাইনাস থাকে। একেবারে যে টার্গেটে যায় সবসময় এরকম তো হয় না।
তবে যাইতেও যদি মার্কেট পজিটিভ থাকতো, যেহেতু নেগেটিভ তো এটা যেতে পারেনি। একইভাবে আপনার সিপালের দেখেন, সিপালও 15 ফেব্রুয়ারি বলা যে গত কয়েকদিন ইনডেক্সে অনেকে বলছিলেন 15 ফেব্রুয়ারি বলছিলাম যে তখন 32-33 টাকা ছিল, যদি কিনতে পারেন 40 টাকা পর্যন্ত যাওয়ার চান্স আছে, হোল্ড পাবেন। এবং সিপালের ক্ষেত্রে আমরা যদি দেখি, সিপালেও আমরা একটা প্রফিট নিয়ে নিছি মোটামুটি এই জায়গায়, এই এরকম জায়গায় 30, 31, 32 অনেকে কিনছে 15 ফেব্রুয়ারি আমি বলে দিয়েছিলাম, এবং এর আগে অনেকে কিনছে, গ্রুপে অনেকে এভারেজ করছে যাদের উপরে কিনা, এবং মোটামুটি এই দুই জায়গায় 34, 37 সেল গেছে। স্পেশালি আজকে তো সেল দেওয়ার মতোই কথা, যেহেতু আজকে মার্কেট মাইনাস, এখানে ভালোই সেল দেওয়া উচিত ছিল। তবে এটাও এক সময় গিয়ে 40-এ যাবে, তবে মানে প্রফিটটা নিয়ে নেওয়াটাই বড় জিনিস এইখানে। এছাড়া ইপিজিএল নিয়েও বলা, ইপিজিএল অনেকে কিনছেন, প্রফিট একবার নিছেন 18.50 আশেপাশে। আজকেও যারা সেল দেন তারাও আজকে এবং গতকালকে 18.50, আজকের দিকে গত 18.50 আশেপাশে এখানে প্রফিট একটা নিছেন, এইটাও ঠিক আছে, ভেরি গুড। এইগুলা ছিল এই কদিনে কিছু বলা সব কিছু আগের কিনা, আসলে এগুলো ফেব্রুয়ারি এবং জানুয়ারিতে কিনা, এগুলো এখন প্রফিট দিয়েছে, এই সুযোগে সবাই প্রফিট নিছেন। এখন এই কদিনে আমরা কি করলাম এটা দেখাই। দেখুন, আমি গত ভিডিওতে আপনাদেরকে এটা বলছি, আবারও এই জিনিসটা ক্লিয়ার করে দেখিয়ে দিই যারা এখনো বুঝেন নাই। আমি গত 16 ফেব্রুয়ারি থেকে আমার প্রাইভেট গ্রুপে 16 ফেব্রুয়ারি থেকে ডাইরেক্টলি বলে আসছি যে টেকনিক্যালি মার্কেট সিগন্যাল দিছে মার্কেট 5400 পর্যন্ত নামতে পারে। তখন আমি জানতাম না যুদ্ধ কিনা হবে কিনা, আমি এমন না যে ভবিষ্যৎ দেখতে পারি, যুদ্ধ হবে কিনা, আপনার তেলের দাম বাড়বে কিনা, ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান কি হবে কিচ্ছু যাই না, তখনও কোনো সিগন্যাল আসে নাই। আমি জাস্ট তখন টেকনিক্যালি চার্ট অনুযায়ী পড়ে আমি বলছি যে মার্কেট নামার সিগন্যাল দিচ্ছে, অন্তত আস্তে আস্তে এখন রেডি হয়ে যাওয়া উচিত। এরপরে তো যুদ্ধমুদ্ধের পরে আসলো, নিউজ তো এরপরে আসলো, অনেকে বলেন ভাই নিউজ তো আসছে এখন তো নামে, নিউজ তো অনেক পরে, নিউজ আসার আগেও যে মার্কেট সিগন্যাল দেয়, এবং সিগন্যাল কেন দেয় এর লজিক হচ্ছে, কারণ বড় বড় বিনিয়োগকারী, বড় বড় ইনভেস্টর, যারা টপ লেভেল মানুষ, যারা আপনার আমার চেয়ে 100 গুণ বড়, তারা জানে ভিতরে কি করতেছে, তারা উপরে উপরে সবকিছু জানতে থাকে, এবং তারা যখন বুঝে যে সামনে এরকম কিছু ঘটতে পারে, তারা আসলে ভবিষ্যতে কিছু ধারণা করতে পারে, কারণ তারা ওইভাবে চালায়, এবং তারা যখন এটা বুঝে তখন তারা মার্কেটে আস্তে আস্তে টাকা বের হয়ে যায়। এবং যখন আমরা করি কি, আমরা এই যে টাকা ইন হওয়া এবং টাকা আউট হওয়া, এটা আমরা ধরতে পারি, ধরে ধরে আমরা স্মার্ট মানির ফলো করার চেষ্টা করি। দেখেন 16 ফেব্রুয়ারি আমি বলছি যে তখন মার্কেট পজিটিভ, সবাই নাচতেছে, আমি তখন বলছি যে মার্কেট যদি আজকাল উঠেও তবু কিছুদিন পরে 5400 পর্যন্ত নেমে আসতে পারে, যদি 5400 পর্যন্ত নেমে আসে সেটা হবে যৌক্তিক কারেকশন, সেখান থেকে আবার উঠবে নাকি সময় আসলে বলে দিবে। দেখেন ক্লিয়ারলি বলছি এই জিনিসটা। এরপর দেখেন আবার প্রতিদিন বলছি, আবার বলছি, তবে কাল 21 ফেব্রুয়ারি বলছি, কালকে এই সপ্তাহে একটু খেয়াল রেখে চলবো আমরা, কারণ মার্কেট এখনো উঠার কোনো সিগন্যাল দেয় নেই, পজিটিভ সিগন্যাল না দেওয়া পর্যন্ত নতুন স্টক কিনবো না আমি। দেখেন বারবার বলতেছি। আচ্ছা, 21 ফেব্রুয়ারি আবার বলছি, যেসব স্টকে মোটামুটি ভালো লাভে আছেন, যেমন নামানা ফার্মা, সাশা ডেনিম, মাগুরা প্লেক্স, মন্ন সিরামিক, যেই চারামিলা, এগুলো আমাদের কেনা স্টক, সেগুলো কালকে থেকে চাইলে সেল দিতে পারেন, সেল দিয়ে কিছু কিছু প্রফিট নিতে থাকেন, আস্তে আস্তে এক একদিন তো এক একটা বাড়ে, যেটা বাড়ে সেটা থেকে প্রফিট নিয়ে নেন। 22 ফেব্রুয়ারি আপডেট দিছি কি দেখেন, উপরে এইগুলা নরমাল লেখা, নিচে দেখেন এখনো একই কথা বলবো, মার্কেটে উঠার কোনো সিগন্যাল পাইনি, আর সিগন্যাল না পাওয়া পর্যন্ত হুট করে বেশি স্টক কেনা উচিত হবে না। গতকালই বলা ছিল লাভের স্টকগুলো থেকে কিছু অ্যামাউন্ট সেল দিয়ে হাতে ক্যাশ রাখা, যাতে মার্কেট কিছু নামলে আবার উঠার সিগন্যাল দিবে, তখন আমরা স্টক কিনবো, মানে বারবার ক্যাশের দিকে আমি ফোকাস করছি। দেখেন 24 ফেব্রুয়ারি আবারও বলছি, আবারও মনে করে দিয়ে হাতের সব টাকা ইনভেস্ট করবেন না, এখনো মার্কেটে যত স্টক কেনার সুযোগ দিবে, মার্কেট কিন্তু উঠতে পারতেছেন না, খেয়াল করে দেখেন রমজান মাসের কোন এক সময় মার্কেট 5300 কাছাকাছি আসবে, দেখেন এইটাও বলে দিছি, ওই দিন আমার ওইটাও মাথায় আসে, রমজান মাসের কোন এক সময় মার্কেট 5300 এর কাছাকাছি আসবে, আজকে তো 5320 না 25 চলে আসছে, তখন বেছে বেছে ফুল লোড নেবেন, বরং সুযোগ পেলে সবুজে কিছু ক্যাশ করে রাখেন, যদি প্রফিটে থাকেন, কেনা দামে থাকেন কোন স্টক, কিছু পরিমাণ সেল দিয়ে রাখতে পারেন, ফুল সেল না দিলেও কিছু পরিমাণ সেল দিতে থাকেন, আমি বারবার বলছি কেনা দাম থাকেন, প্রফিটে থাকেন, সেল দিতে থাকেন। আচ্ছা, 25 ফেব্রুয়ারি আবারও বলছি, ক্যাশ যা আছে অ্যাকাউন্টে হোল্ড করুন, অযথা মার্কেটের উল্টা ট্রেড করার দরকার নেই, মার্কেট যদি বাড়ে তাইলে কেনার মতো স্টক অনেক পাবেন, আমি তো অ্যানালিস্ট, আমি অনেক স্টক দিব, কিন্তু মার্কেট যদি 200 পয়েন্ট নামে তাইলে আজকে যেটা কিনবেন সেটাই 2-4 টাকা কম পাবেন, এবং সেই সুযোগটা মিস করবেন। আচ্ছা, 25 ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারি এগেইন, ওই দিন 38 পজিটিভ ছিল, আমি বলছি মার্কেট বাড়ুক কি কমুক, আপনাদের যার যার হাতে ক্যাশ টাকা নেই তারা লাভের স্টক অল্প অল্প সেল দিন, মার্কেট যখন পজিটিভ, এগুলো বলতেছি, কিন্তু আজকেও নতুন কিছু কেনার পক্ষে না, যেহেতু সপ্তাহের শেষ, মাসের শেষ, অ্যাডজাস্টমেন্ট হতে পারে। আচ্ছা, গেল এগেইন 26 ফেব্রুয়ারি আবার জানাই দিলাম, মার্কেটের সূচক 5600 আছে এখন, আমি এখনো মনে করি মার্কেট যে এই সূচক 5670 এটা ক্রস করতে পারবে না, যদি করেও সেটা টিকবে না, মার্কেটে একটা কারেকশন খুবই দরকার, এবং নেমে 5400 পর্যন্ত আসা উচিত। বারবার আমি 5400, 300 বলে গেছি, তারই ধারাবাহিকতা আমি কিন্তু নতুন স্টক দিছি না, অনেকে রাগারাগিও করতে গত মাসে, ভাই আপনি স্টক দেন নাই, মার্কেট টাকা দিয়ে ঢুকলাম, 1000 টাকা দিয়ে ঢুকলাম, আপনি তো স্টক দিলেন না, আমাদের তো লাভ হইলো না, স্টক কম দিছে, কিন্তু স্টক কম দিলেও 2-4টা কিন্তু গেইন দিছে।
আর আমার টার্গেট হচ্ছে দেখেন আপনারা শুধু লাভ করানো আমার টার্গেট না, আপনারে মার্কেট যখন বাজে তখন লস না করানো আপনার টার্গেট। আপনি মার্কেটে 1,000 টাকা তুলতে আপনার কোনো ব্যাপার না, 1,000 দিয়েছেন আপনারে আমি 1 লাখ লাভ করে দিতে পারবো মার্কেট যখন সবুজ হবে, কিন্তু এই যে লসে আপনার লাখ লাখ লস করবেন সেই লস না করানোটা আমার টার্গেট। এই যে বারবার আমি বলে দিচ্ছি যে নতুন ইনভেস্ট করিয়েন না, টাকা নতুন ঢুকায়েন না, হাতে ক্যাশ রাখেন, লাভের গুলা সেল দেন, দরকার কেনা দামও সেল দেন, তবুও ক্যাশ রাখেন, ক্যাশ গুলা স্পটের সুযোগ দিবে আপনারে। দেখেন কিনেই নেই, লাস্টে কি বলছি, আগামী রবিবারও যদি মার্কেট বাড়ে তাই উচিত হবে লাভের গুলা সেল দেওয়া। মানে পুরা প্রফিট টেকিং এ আছি গত মাসের শেষ থেকে। 1 মার্চ রাতে, শনিবার রাতে জানাইছি কালকে বলেও নতুন স্টক কিনবেন না, হাতে থাকা সেলবো ইজেন ডরিম নাবানা ফার্মা সব কম বেশি প্রফিট আসেন সকালে সেল দিবেন, এগুলো সব প্রফিটে ছিলাম, সকালে সেল দিবেন প্রফিটে। যেগুলো 2-4% লসে আছেন সেগুলোও পারলে সেল দেন, যদি দাম বাড়া থেকে সেল দিয়ে দেন, দাম কমা হইলে সেল দেওয়ার দরকার নেই। আর ক্যাশ টাকা যাই থাকবে হোল্ড, বাকিরা মারামারি করে স্টক নামাবে, কারণ জানি মার্কেট মাইনাস হবে, মারামারি করে স্টক নামাবে, আমরা বসে বসে দেখবো, সঠিক পজিশনে আসলে কিনবো। আচ্ছা, এরপরে করণীয় কি, অনেকে জিজ্ঞেস ভাই কি করবো বুঝতেছি না। সবচেয়ে বেস্ট হয় আমার মতে আগামী 1-2 দিন পাগলের স্টক কেনার চেষ্টা করবেন না। যেটা 1 মার্চ মানুষ সকালে কিন্তু পাগলে কিনছে, 1 আর 2 মার্চ গত দিন মানুষ পাগলের স্টক কিনছে যে মার্কেট আবার উঠে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু বলছি কেনার দরকার নাই, পর্যবেক্ষণ করেন। অবশ্যই আমি সুযোগ পেলে ভালো স্টক কিনাবো, তবে হল্ট হয়ে যাবে এসে স্টক কিনবেন না। আচ্ছা, আবার দেখুন 2 মার্চ আজকে 80 পয়েন্ট প্লাস, গতকাল ছিল 140 পয়েন্ট মাইনাস, সেম টু সেম ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের মতো হয়েছে। তখন প্রথম দিন 150 পয়েন্ট মাইনাস হয়ে পরের দিন 100 পয়েন্ট প্লাস ছিল। আমি মনে করি এটা এক ধরনের ট্র্যাপ। মার্কেট যদি আগামী কয়েকদিন পজিটিভ থাকেও তবু আগের টপিটা ক্রস করবে না, এই অবস্থায় নতুন স্টক না কেনাই আমার মতো ভালো। দেখেন ট্র্যাপ আজকে তো প্রমাণ পাই গেলেন। গতকাল মার্কেটটা তুললো কি জন্য, গতকাল মার্কেটটা তুলছে এই কারণে যাতে আপনারা নতুন করে কিনেন, আপনারা নতুন করে কিনেন, কিনে এই জায়গায় নতুন করে এই যে নিচে পিনবার কেন্দ্র সবাই ও মার্কেট উপরে উঠবে, নতুন করে এখানে কিনছেন আজকে ধরা, এই ধরা খাওয়ানোর জন্য এই ট্র্যাপটা করছে স্মার্ট মানি, এগুলো ট্র্যাপ করে। আমি বলছি আবার দেখেন 115 পয়েন্ট প্লাস, অথচ এটা গতকালকের 2-3টে এবি ক্যাটাগরি ছাড়া সব জেড হোল্ড। 115 পয়েন্ট পজিটিভ হলেও আর না হলেও 10-15টা তো বি ক্যাটাগরি এবি ক্যাটাগরি পজিটিভ থাকা উচিত, কিন্তু হয়নি, কারণ স্মার্ট মানি এই পজিটিভে এক্সিটের প্ল্যান করতেছে সম্ভবত। গতকাল যখন মার্কেট পজিটিভ তখন স্মার্ট মানি যে এক্সিট হচ্ছে সেটা আমি জানাই দিছি। আচ্ছা, এবং আজকে দেখেন আমার গ্রুপের বেশিরভাগ মানুষের ক্যাশ করা, কেউ কিছু একটা পোল করছি আমি, ভোটাভুটি করছি, দেখছি কিছু মানুষ ক্যাশ করছে, এইখানে অনেকে যথেষ্ট ক্যাশ টাকা আছে, আমার নিজেরও যথেষ্ট ক্যাশ টাকা আছে। এগুলো হচ্ছে আমাদের গত কয়েকদিনের মানে কিভাবে মার্কেট আমরা চালাইছি, যেখানে আপনাদের আমি দেখলাম ভাই ইনভেস্ট এক্সপার্টের সাগর ভাই দেখলাম উল্টা কিনার কথা বলতেছেন। উনি মানে এই ভুলটা উনি কেমনে করেন বুঝলাম না, উনি দেখলাম উল্টা উনার গ্রুপের মানুষ বলতেছে যে স্মার্ট মানি এখানে নাকি, আমি দেখলাম উনি ওপেনলি সবাইকে বলতেছে যে মামুরা, মানে উনি স্মার্ট পার্টিরে মামু বলে, যে মামুরা এখান থেকে নাকি বাজারকে পজিটিভ করবে, জাস্ট একদিনের এটা দেখে উনি বলে বাজারকে পজিটিভ করবে। কিন্তু এর কারণ কি দেখেন, উনার কথা এখানে এখানে যারা কিনছে তারা কিন্তু ধরা খাইছে। উনার কিন্তু গত কয়েকদিনে রিলায়েন্স ওয়ান উনি কিনেছে, এটা কিন্তু উনার স্টপ লস হিট করছে। উনার আইসিএল কিনেছে, এটা কিন্তু স্টপ লস হিট করছে। এই জিনিসগুলো খেয়াল রাখেন। এইগুলো প্রবলেম হচ্ছে কি, যখন উনার মতো বড় অ্যানালিস্টরা, এত সাবস্ক্রাইবার, এত ভিউয়ার, এত মানুষ, এত বড় গ্রুপ, 200-300 মানুষের গ্রুপে উনি যখন মার্কেট এত বড় সিগন্যাল দেয় মার্কেট নামার, কিন্তু উনি যখন এইভাবে বলে মার্কেট বাড়বে, তখন হয় কি উনার কারণে, উনার মতো মানুষের কারণে আমরা গালি খাই। মানুষ তো উনাদের ফ্যানে ভরা ভাই মার্কেটে, উনাদের ফ্যান ভরা, অনেক মানুষ পছন্দ করে উনাদের, আমাদের ওদিকে পছন্দ করে না, আমাদের পক্ষে একটু কথা বলবে না। বাট বাস্তবতা হচ্ছে, আমি উনারে বলতে চাই ভাই মার্কেট নিশ্চিত নামার সিগন্যাল দিছে, আপনি কেন এই জায়গায় মানুষের স্টক কিনাইতেছেন, এই জায়গায় স্টক কিনে তো আপনি ধরা খাওয়াইতেছেন। মানে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, মানুষকে খুশি করানোর জন্য আপনি বলছেন যে মামুরা এখান থেকে বাড়াবে, আপট্রেন্ড করবে, আপনি বলছেন মামুরা এখান থেকে আপট্রেন্ড করবে, আর আজকে যখন অলরেডি 60 পয়েন্ট মাইনাস তখন আপনি বলছেন সেল দেন। আপনার তো গতকাল অন্তত বলা উচিত ছিল সেল দেওয়া, আপনি গত 10 দিন আগে সেল দিতেন, গত 1 সপ্তাহ আগে সেল দিতেন, অন্তত এই জায়গায় সেল দিতেন, আর না গতকালকে সেল দিতেন। উল্টা গতকালকে খুশিতে নাচছেন, গতকাল খুশিতে বলছেন মার্কেট মামুরা এখান থেকে তুলবে তুলবে তুলবে, গতকাল পর্যন্ত বলে গেলেন বাজার তুলবে তুলবে, স্মার্ট মানিরা তুলবে, মামুরা তুলবে, আর আজকে 10টা 9 যদি বলেন, 10টা 10 যদি বলেন ভাই, সেটা বলে কি লাভ? আজকে 10টা 9 তো মার্কেট প্রথমে 60 পয়েন্ট মাইনাস ছিল, প্রথমেই তো আপনার মানুষ গ্রুপের অলরেডি মাইনাস, সে সেল দিবে কি? তার তো অলরেডি অবস্থা খারাপ। মানে এই জিনিসগুলো এর আগেও এই যে সেম একটা জিনিস করছিলেন, এর আগে কি করছিলেন বলি, যখন ব্যাংক উঠতেছিল টানা, যখন এখানে ব্যাংক উঠে তখন উনি গ্রুপে কোনো ব্যাংক কিনায় নেই, এবং করলো কি, উনার গ্রুপে অনেকে জিজ্ঞেস করছে ভাই আপনি ব্যাংক দেন নাই কেন, ব্যাংক দেন কেন, আমরা তো সবাই লাভ করতেছি। উনি এসে বলছে ব্যাংক বেশি বাড়বে না, ব্যাংক কদিন পর থেমে যাবে দেখবেন, থামলেই, এর জন্য আমরা ব্যাংক কিনি। ব্যাংক তো অফকোর্স থামবে, 2-4 দিন পর ব্যাংক থামলো, দেখা গেল উনি বললো হ্যাঁ দেখছেন আমরা বলছি ব্যাংক থামবে, কিন্তু ভাই ব্যাংক তো 2-4 দিন পর থামছে, এই যে কয়দিনে গেইন দিছে এটা তো 10% 20% গেইন হয়ে গেছে,
এই মাঝখানের এক সপ্তাহে ইসলামী ব্যাংক 32 থেকে 56 চলে গেছে, ব্র্যাক ব্যাংক 60 থেকে 80 চলে গেছে। তো যাওয়ার পর আপনি যদি বলেন আমরা ব্যাংক কিনি নাই কারণ ব্যাংক থামবে, ব্যাংক তো থামবে জানি, মানে আপনি একটা মানে নিজের ব্যর্থতারে কিভাবে নিজের সফলতা বানায় দেন আমার কাছে অবাক লাগে। একটা নেগেটিভকে কিভাবে পজিটিভে নিয়ে চলে যায়, যে সবাই ব্যাংক কিনছে, ব্যাংকে লাভ করছে, আপনি এসে বলছেন ব্যাংক বেশি বাড়বে না, ব্যাংক কিনিয়েন না। ব্যাংক তো বেশি দিন বাড়বে না জানেই, ব্যাংক তো এমনও টানতে পারে না সেক্টর। যাই হোক, আপনার কথা আমি মানে আরেকজনের কথা বলে লাভ নাই, বাট বাস্তবতা কেন আজকে এই প্রসঙ্গটা টানলাম, কারণ যারা বড় অ্যানালিস্ট, যারা মার্কেটে যাদের প্রভাবটা বেশি, যাদের সাবস্ক্রাইবার 10,000 20,000 30,000 বা যাদের ভিউয়ার বেশি, গ্রুপে মানুষ বেশি, তারা আসলে একটা জিনিস বললে ওইটা মার্কেটে খুব বেশি প্রভাব পড়ে, যেটা আমাদের ক্ষেত্রে হয় না। আমরা খুবই ছোট অ্যানালিস্ট, সাবস্ক্রাইবার কম, বেশি মানুষ ভিডিও দেখাও না, গ্রুপে মানুষ নাই, আমি যদি বলিও ক্যালকুলেটার সেল দেন, ওটা মার্কেটে কেউ বুঝবে না ওটা সেল গেছে। কিন্তু বড়রা যখন বলে ভাই মার্কেট উঠবে, কিনেন কিনেন কিনেন, এরপর ওই জায়গায় মানুষ বাড়ে না। তখনই দেখেন মার্কেট গতকাল এখানে যারা কিনছেন, এখানে যারা কিনছেন, ওনার কোথায় বা সেল দেন নাই, আজকে তারা ধরা খান নাই। আপনাদের কি মনে হয় না এই জায়গায়, এই পুরো জায়গাটা সেল ক্যান্ডেল ছিল, এখানে সেল দেওয়া উচিত ছিল, এই অন্তত এই সকালে এই জায়গায় সেল দেওয়া উচিত ছিল, অথবা কালকে সবুজ এই জায়গায় সেল দেওয়া উচিত ছিল। আজকে এসে এই নিজে সেল দিয়ে লাভটা কি? আজকে তো অলরেডি লসে। ঠিক যেমন এখানে হয়েছিল, আপনি এই জায়গায় সেল দিবেন, এই জায়গায় সেল দিবেন, এরপর এইখানে এসে সেল দিয়ে কি লাভ? এখানে যদি আপনি প্ল্যানিং করেন ভাই সেল দিব কি দিব না, ওই সেম জিনিস তো হয়ে যেতেছে। তো মার্কেটে এই জিনিসগুলো খেয়াল রাখা শিখুন, মানে কোন জায়গায় সেল দিবেন, বারবার বলি কোন জায়গায় সেল সিগন্যাল আসে সেল দিতে হবে, এবং কোন জায়গায় বাই সিগন্যাল আসে বাই করতে হবে, এই জিনিসটা বোঝা শিখুন। যদি না শিখেন তাহলে মার্কেট 10,000 গেলেও আপনি লসে থাকবেন, কারণ আপনি 10,000 গেলে কিনবেন, কেনার পর মার্কেট 9,000 আসবে, 8,000 আসবে, আপনি তো সেল দিবেন না, বসে আছেন। আবার মার্কেট 4,000 গেলেও আপনি লাভ করতে পারবেন যদি 4,000 মার্কেট আপনি কেনা জানেন ঠিক জায়গায়। কিন্তু কেনা যদি না জানেন, তো 4,000 থেকে আবার 6,000 আসবে, আপনি তো কিনেন না, আপনি বসে আছেন। এখন দেখেন আমাদের গ্রুপের বেশিরভাগ মানুষের হাতে ক্যাশ আছে, আমরা যদি কালকেও এন্ট্রি নিই, কথার কথা কালকেও স্টক কিনি, তাহলে অন্তত 300 পয়েন্টের টাকা তো আমাদের কাছে বাঁচলো। মার্কেট 5,650 থেকে আজকে 5,325 আসছে, 300 পয়েন্টের টাকা তো অলরেডি বেঁচে গেছে। এখন স্টক বুঝে শুনে কিনবো, তাও এখন দেখবো মার্কেট কোন জায়গায় যায়। এখনো কিন্তু আজকে পর্যন্ত বলে দিচ্ছি, আজকে পর্যন্ত কারো স্টক কিনাই নেই, বারবার বলছে কিনিয়েন না, দেখেন ক্যাশ হোল্ড করেন। হয়তো কালকে সবুজ, কালকে পরশু সবুজ হইতেও পারে মার্কেট, কিন্তু সেম সবুজ হইলেও কি আপনার মনে হয় ওই টানে আবার 600-তে চলে যাবে? একদিন দুদিন সবুজ আবার টান দিয়ে নামবে। মার্কেট একটা জিনিস বলে রাখি, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, ওইটা মার্কেটের ক্ষেত্রে খাটে। দেখেন মার্কেট 200 পয়েন্ট বাড়ার পর থেকে কিন্তু মার্কেট লাল হয়েছে, আবার মার্কেট 150 পয়েন্ট নামলো, আবার কিন্তু প্লাস হলো, আবার আজকে 200 পয়েন্ট নামছে। 200 পয়েন্ট নামার পর এমন না যে কালকে আবার 100 করে নামবে, না, হইতে পারে কালকে আবার সবুজ দিবে, বা কালকে হালকা মাইনাস হবে, একটা পুল ব্যাক দেই, হালকা মাইনাস হবে, হালকা সবুজ দিবে, এরকম করবে। মার্কেট নামার ক্ষেত্রে নামবে কিভাবে আমি আপনারা বলি। এর আগেও যেটা হয়েছে দেখেন, এইখান থেকে মার্কেট এই গেছে, এই গেছে। আচ্ছা, সবার লাস্টে ইন্ডেক্সটা একটু আলোচনা করি, মার্কেট নামাটা আমি দেখাই দিছি, ইন্ডেক্সটা একটু আগে আলোচনা করে ফেলি। দেখেন ইন্ডেক্সে আমার এটা ছিল রেজিস্ট্যান্স জোন, এখান থেকেই মার্কেট ধাক্কা খেয়ে নামতেছে, আমি রেজিস্ট্যান্স এঁকে রাখছি, এবং এটা ছিল আমার প্রাথমিক মানে টার্গেট 5,400, যে আমি বারবার বলে গেছি যে মিনিমাম মার্কেটকে 5,400 টাচ করতেই হবে, যেটা মার্কেট 5,400 টাচ করছে। এরপরে আমার গ্রুপেই আমি সেকেন্ড সাপোর্ট দিয়ে রাখছি 5,320, যেটাও আজকে টাচ করছে। এটা হচ্ছিল সেকেন্ড সাপোর্ট, যে এখানে 5,320 সাপোর্ট, এবং সর্বশেষ আমার যা মনে হয় 5,150-এর দিকে মনে হয় আমি একটা সাপোর্ট দিছি, 150 সামথিং। তো 150, যেটা 5,150, ওইটা হচ্ছে মানে অনেক দূরের সাপোর্ট, মানে মার্কেট যদি যুদ্ধ আরো বেশি হয়, মার্কেট খুব বাজে হয়, তাহলে এই জায়গায় আসবে। নইলে এই যে 5,000 কালকে এই জায়গা থেকে আস্তে আস্তে বা আরেকটু নিচে 5,200-300 এই জায়গা থেকে আস্তে আস্তে ঘোরার চেষ্টা করবে। 5,300 মেইনলি ডাইরেক্টলি বলি, 5,300 এই জোন থেকে মার্কেট আপ ডাউন করবে, অর্থাৎ হতে পারে এখানে এসে এই গেল এই গেল এইগুলো করবে। অর্থাৎ মার্কেটটা আসলে কিভাবে চলবে আমি দেখাই। এখান থেকে মার্কেট এরকম হইতে পারে, এরকম কালকে উঠছে আবার নামছে, এই গেছে এই গেছে, এরকম করে করে আপ ডাউন করে করে চলতে পারে কয়েকদিন, করে যুদ্ধ শেষ হইলে এরপর সেটা অনুযায়ী মার্কেট ডিসিশন নিবে। আর এই জায়গার নিচে নামতে পারে কি, নামতে পারে, নামলে যদি সাপোর্ট হবে এরকম জায়গায়, এরকম 5,000, আপনার এই জায়গাটা 5,150টা হবে নেক্সট সাপোর্ট, এবং 5,150 নিচে যাওয়ার চান্স খুবই কম আমার কাছে মনে হচ্ছে, অন্তত এখন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মার্কেট ভাই উঠবে কিভাবে, চলবে কিভাবে। উঠার ক্ষেত্রেও সেম, এখান থেকে কিন্তু বললাম এই করে এই করে এই করে এরকম গিয়ে মার্কেট গিয়ে হয়তো এখানে যাবে, এখানে গিয়ে একটু রিটেস্ট দিবে, এই নেমে দেন মার্কেট এই জায়গায় এরকম টান দিয়ে উপরে উঠবে। এবং টান দিয়ে উপরে ওঠার ক্ষেত্রে মার্কেট কিন্তু আমি যেটা আগেও বলে রাখছি যে এই 6,000 মার্কেটকে যেতে হবে, ইনশাল্লাহ মার্কেটে আমরা এই 6,000 যেতে দেখবো। এটা যখন উঠবে কিভাবে, এইখানে মার্কেট একটু উঠানামা করে, হইতে পারে এখানে একটা ইনভার্টার প্যাটার্ন শুরু করবে, করে এই জায়গায় যাবে, গিয়ে আরেকটা এরকম আপ ডাউন করে এই জায়গায় যাবে, কিন্তু 6,000 যাওয়ার চান্স মার্কেটের খুব বেশি বর্তমানে। এবং এটা মানে এই যুদ্ধর কারণে স্লো হয়ে গেছে, নইলে আরো দ্রুত যেত। সো এই জিনিসগুলা আপনারা খেয়াল রাখবেন, এবং বারবার বলতেছি ইনভেস্টের ক্ষেত্রে বুঝে শুনে ইনভেস্ট করুন, শুধু অন্ধভাবে মার্কেটে টাকা ঢুকাইলে হবে না, এর জন্য এক্সপার্টদের সাথে থাকুন,
যে জানে আপনার মার্কেটে কোন সময় টাকা ঢোকাইতে হবে, কোন সময় বের হইতে হবে। আপনার শুধু লাভ করলেই হবে না, আপনার লস থেকে বাঁচতে হবে। এই যে আজকে যে লসের ধরা খাইলেন, পরবর্তী মার্কেট যখন উঠবে লাভের সময় আপনি তো লাভ করতে পারবেন না, আপনার টাকা আটকানো। আপনারা বারবার বলেন ভাই যেমন মনে করেন মার্কেট যখন এখানে নিচে যায় আমরা বলি কিনেন, আপনারা বলেন ভাই কিনবো কিভাবে, আমরা তো অলরেডি কিনা, আমরা তো টাকা আটকা, আমরা তো কিনতে পারবো না, এখানে এখানে কিনলে তো সবাই লাভ করবে, আমি নিজেও জানি, কিন্তু আমরা তো সেল দেই নাই, কি করবো? তো সেল দেই নাই ভাই, সেল তো আপনারাই দেখেন, ওপেনলি সেল সিগন্যাল দিয়ে গেছি, গ্রুপেও বলছি, ওপেনলি আপনারা ভিডিওতে 28 ফেব্রুয়ারি ওপেনলি বলে গেছি, তখন ভিডিওতে গালি খাইছি। 1 মার্চ গেল, আপনি সেল দিতে পারেন, সমস্যা নাই। 2 মার্চের সময় যখন মার্কেট উঠলো তখন সেল দেন না, তখন উল্টা আরো কিনছেন নেচে নেচে, যে মার্কেট মানে এখন চলে যাবে 6000-এ, আজকে আবার 200 পয়েন্ট নামলো, তো কি হলো লাভ? তো এই জিনিসগুলো শিখেন, আমি বারবার বলছি অতীত থেকে শিক্ষা নেন। এইখানে গেল শিকার পজিশন গেল না, এইখানে আবার শিকার পজিশন গেল, এইখানে পুরো ডাউন ট্রেন্ড গেল, শিখলেন না। এই যে এখান থেকে উঠলো শিখলেন না, এখন যে আবার ডাউনে যায়, আবার যদি সেম কথা বলেন ভাই কি করবো বুঝি নাই, শিখি নাই, তেমাই কোন স্টক কিনবো বুঝতেছি না, বারবার বলতেছি, আপনি অসুস্থ হইলে ডাক্তারের কাছে যান, আপনার মামলা মোকদ্দমা হইলে উকিলের কাছে যান, আপনার বাসায় একটা মানুষ ইঞ্জিনিয়ার কাছে যান, কিন্তু শেয়ার মার্কেটে আপনার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কোনো এক্সপার্টের সাথে চলেন না, নিজে মাতব্বরি করেন, ধরা খান, এসে বলেন মার্কেটের দোষ। মার্কেটের দোষ দিয়ে লাভ আছে ভাই? মার্কেট তো এইভাবে চলবেই, মার্কেট সারা জীবন এইভাবে চলবে, স্মার্ট মানি সারা জীবন আপনার বুকা মানে টাকা নেবে। আপনি যদি মাথা খাটানো না শিখেন, আপনি যদি ভালো মানুষদের সাথে না চলেন, যে এক্সপার্ট, যে জানে, সেই মানুষকে না জিজ্ঞেস করেন, না জেনে না বুঝে চলেন, তাহলে আপনার জীবনে ওই মার্কেটে লাভ হবে না। আপনি মার্কেট থেকে বের হয়ে যান, টাকা বাঁচান, নিজেকে বাঁচান, নিজের ফ্যামিলিকে বাঁচান। বারবার বলতেছি, আজকের জন্য এতটুকুই। আজকে আসলে এই কথাগুলো কেন বললাম, হয়তো একটু কড়া কথা হয়ে গেছে, হয়তো আপনার খারাপ লাগতে পারে, বাট বাস্তবতা হচ্ছে যখন সত্য কথা বলি, বলার পরও মানুষ গালি দেয়, মানুষ বিশ্বাস করে না, উল্টা বলে প্যানিকবাজ, দালাল, এগুলা। আর যারা দালালি করতেছে, যারা বাটপাড়ি করতেছে, তাদের মানুষ মাথায় নিয়ে নাচতেছে। এই যে আপনার স্টক অ্যানালিস্ট বিডি, পিওর বাটপার, পিওর দালাল, কিন্তু এই তার সাবস্ক্রাইবার সবচেয়ে বেশি, তারে আপনি নির্বাচনে খাড়া করেন, সে বুটে জিতবে, গ্যারান্টি বুটে জিতবে। অথচ আমরা জীবনে বুটে জিতবো, কারণ কি? সব সময় বাজে মানুষ, দালাল, প্যানিকবাজ, বাটপার মানুষরাই কিন্তু এদেরকে কিন্তু সাধারণ বাঙালি পছন্দ করে, সাধারণ এভারেজ বাঙালি এদের পছন্দ করে, এদের কথাবার্তা মিষ্টি কথা থাকে, যে হোল্ড হবে, কিনেন কিনেন কিনেন। এই স্টক অ্যানালিস্ট বিডির কথায় আপনার কয়েকশো মানুষ আমি জানি যারা লিব্রা ইনফ্লেশন কিনে আটকানো। লিব্রা ইনফ্লেশন, ও তার সারা জীবনই লিব্রা ইনফ্লেশন নিয়ে বলে গেছে, প্রতি মাসে তার লিব্রা ইনফ্লেশন নিয়ে একটা ভিডিও থাকে, তবুও মানুষ তার কথা লিব্রা ইনফ্লেশন কিনে আটকায়। সে একটা গ্রুপ বানাইছে, সেখানে লিব্রা নিচে কিনে, এরপর বলে সবাই আসে, এরপর 10% লাভে সেল করে দিয়ে বের হয়ে যায়। সেম জিনিস, সেম প্যাটার্ন, সেম কাজ নিয়মিত করে, তবুও মানুষ তার কথা আসেনি। তার তো কমেন্ট অফ, আমাদের তো ভাই অন্তত কমেন্ট সেকশন খোলা, আমাদের দুইটা গালি দিয়ে যাবেন, তার কমেন্ট সেকশনই অফ। চিন্তা করে বুঝেন কতটুকু মানে একজন বাটপার টাইপের মানুষ। স্টিল তারও সাবস্ক্রাইবার বেশি, তার ভিউ বেশি, তার মানুষ বিশ্বাস করে বেশি। সে 10,000 টাকা বললে মানুষ তার 10,000 টাকা দিয়ে তার কাছে যাবে। যাই হোক, এগুলো আপনাদের বুঝে লাভ নাই, যার যারই জীবন যে যেটা বুঝেন করেন। আর কোনো দরকার হলে আমাদেরকে জানাবেন, চেষ্টা করবো হেল্প করার। অলরেডি তো বলছি, আপনারা জানেনই আমি একটা পেইড গ্রুপ চালাই, যেখানে অলরেডি এইভাবে আজকে যেখানে সব মেসেজ দেখলাম, এখানে নিয়মিত দিন রাত নিয়মিত আপনার ট্রেডিং আবারে মেসেজ দিয়ে যাই, যে কোন স্টক কিনা উচিত, কোন স্টক সেল দেওয়া উচিত, কোনটা মার্কেট বাড়ার সময়, সেল দেওয়ার সময়। এই যে পুরা ফেব্রুয়ারি 16 তারিখ থেকে আমি বারবার বলছি প্রফিট নেন, প্রফিট নেন, প্রফিট নেন, সেল করেন, হাতে ক্যাশ রাখেন। কেন? কারণ মার্কেট নামবে। এই জিনিসগুলো আমরা দেখেন, আপনি আপনার কাজে এক্সপার্ট না, আপনি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই হন, আপনার কাজে আপনি এক্সপার্ট, আপনি ওটা জানেন। আমার মেইন কাজ এটা, এই কাজটা আমি মজা পাই, এই কাজটা আমি অনেক বছর ধরে করতেছি, এই কাজের পিছনে আমি অনেক সময় ঘন্টার পর ঘন্টা দিছি, এখনো দিনের পর ঘন্টার পর 8 থেকে 10 ঘন্টা এই কাজের পিছনে ফালাই, অ্যানালিসিস পিছনে। তো আমি তো এই কাজে এক্সপার্ট হবই আপনার চেয়ে, স্বাভাবিক, আপনার আমি ছোট করতেছি না। আর আপনার চেয়ে আমি কেন এক্সপার্ট হবো? কারণ আপনি অন্য কাজে এরকম 8-10 ঘন্টা দেন, আমি এই কাজে 8-10 ঘন্টা দিতেছি। আপনার টেনশন আমি মাথায় নিতেছি, আপনার হয়ে আমি চিন্তা করতেছি, করে আপনার স্টক সাজেস্ট করতেছি, মার্কেট কি হবে আপনার আমি বলতেছি। আপনি মার্কেট দেখেন না, কোনো সমস্যা নেই, কিন্তু আমার গ্রুপের আপডেট দেখলে অন্তত আপনি মার্কেটে কি করতেছে জেনে যাবেন। তো এই জিনিসগুলা আপনারে জানানোর জন্যই গ্রুপটা খোলা, যে এই সার্ভিসগুলা তো আমার সময় যায়, আমার কষ্ট হয়, সেটার বিনিময়ে জাস্ট এই একটা ফি। যাই হোক, এটা যদি কারো ভালো লাগে আসলেন, না ভালো লাগে সমস্যা নাই। বাট মার্কেটে ভাই আমি বলবো যে অন্ধভাবে চলিয়েন না। মার্কেটটা হচ্ছে শেয়ার মার্কেটে বাংলাদেশ, এটা 2010 না 1995 না যে আপনি এখনো জানেন না কি করতেছে, 2010 না যে আপনার হাতে মোবাইল নাই, কম্পিউটার নাই, 2020ও না যে অ্যানালাইসিস কি হয় ভাই জানি না, 2026 চলতেছে। এখন সবার হাতে মোবাইল, সবার হাতে কম্পিউটার, ইউটিউব ভিডিও সবাই দেখে, অ্যানালাইসিস সবাই জানে। অ্যানালিস্ট হাজার হাজার অ্যানালিস্ট আছে যারা এইগুলা জিনিস করে। এত মানুষের সাথে চলেও, এত মানুষ আশেপাশে থেকেও যদি আপনি বলেন মার্কেট কি করতেছে জানেন না, আপনি মার্কেট বুঝতেছেন না, আপনি মার্কেটে লাভ করতে পারতেছেন না, তাহলে আপনার মতো হতভাগা আর নাই। এই মার্কেটে আপনি অ্যানালিস্টদের সাথে চলেন, আমার সাথে ভালো লাগে না, অন্য কারোর সাথে চলেন, আর অন্তত মার্কেটটা বুঝেন।
যে আপনারা দেখাই দিবে হাতে ধরে ধরে, তার সাথে চলেন, তার সাথে চলে শিখেন। ইনশাল্লাহ মার্কেটে প্রফিট পাবেন, মার্কেট সামনেও বাড়বে। ইনশাল্লাহ আল্লাহ আমাদের মার্কেট গ্রহণ করবেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা করেন, মার্কেট সামনে বাড়বে এবং ইনশাল্লাহ আমরা যেন বড় প্রফিট নিয়ে বের হতে পারি। এই রমজান মাসে এটাই আমাদের জন্য দোয়া থাকবে। আর ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।